আজ থেকে চালু হলো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি গোয়েন্দা পুলিশ ও র্যাবের। হলি আর্টিজানে নারকীয় জঙ্গি হামলার 8 বছরে স্বজনদের শ্রদ্ধা নিবেদন। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি আগামী 5 দিন অব্যাহত থাকতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। নড়াইলে বজ্রপাতে 3 জনের মৃত্যু। আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে শুরু হয়েছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়েছে 3 শতাধিক বসতভিটা। এবং কেরানীগঞ্জে অবৈধ সাবান কারখানার র্যাবের অভিযান। ক্ষতিকর রং মেশানো ভেজাল সাবান দৃষ্টিনন্দন মোড়কে বিক্রি হতো বিউটি সোপ হিসেবে, আটক 1। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। আজ থেকে চালু হলো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। কি থাকছে এই স্কিমে তা জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে যেটা কম তা কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। সেই অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। 30 বছর ধরে মাসে 2,500 টাকা মানদণ্ড ধরলে একজন কর্মচারী নিজ বেতন থেকে জমা হবে 9 লাখ, আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও 9 লাখ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে 18 লাখ টাকা। যদি তিনি 75 বছর বয়সে মারা যান তাহলে 15 বছরে পেনশন পাবেন 1,12,19,400 টাকা, যা তার নিজ জমার 12.47 গুণ। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সহ সব রাষ্ট্রীয় মালিকানাধীন ও সরকারি ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন, পেট্রো বাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিএসটিআই সহ প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েল সহ সরকারের হাতে 50% বেশি শেয়ারের মালিকানা রয়েছে এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেয়া কর্মীরাও আর বিদ্যমান নিয়মে পেনশন পাবেন না। সরকার বলছে এই পেনশনের সুবিধা আজীবন মিলবে, এমনকি আছে এর অঙ্ক বৃদ্ধিরও সম্ভাবনা। পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত, নিরাপদ এবং আয়করমুক্ত। এই কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসেবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দপ্তরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে যোগ না দিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন দেশের সব রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখেছেন তারা। এছাড়াও নানা ধরনের প্রতিবাদী কর্মসূচিও পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে আজ থেকে যোগদানকারী কর্মকর্তা ও কর্মচারীরা সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে অন্তর্ভুক্ত হবেন। সে অনুযায়ী এ কর্মসূচিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরও যুক্ত হতে হবে। তবে শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় কর্মসূচিতে যুক্ত করার প্রতিবাদ জানিয়ে আসছেন। এখন এই যে কর্মসূচির কারণে আমাদের পরীক্ষাগুলো আটকে গেছে। আমরা পরবর্তী সেশন চলছে আমরা পড়তেছি, কারণ আমাদের পরীক্ষাগুলো কবে হবে শিওর নাই। সরকার আমাদের শিক্ষকদের দাবি না মানে তাহলে হয়তো একটা সেশন জুটে পড়ার সম্ভাবনা থেকে যায়। প্রত্যয় পেনশন স্কিম নিয়ে যেটা আসলে আমাদের শিক্ষক সমাজের জন্য একটা খুবই বৈষম্যমূলক একটা আচরণ এবং আমরা অপমানিত বোধ করছি। এটার মাধ্যমে যেটা করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যাতে ভালো শিক্ষার্থীরা শিক্ষকতায় না আসে, সেই ধরনের একটা ষড়যন্ত্রমূলক কাজ বলে আমরা মনে করি। দেশে আর কখনো জঙ্গি উত্থানের কোনো সুযোগ নেই, এমনকি সাইবার জগতে তাদের তৎপরতা থাকলেও তার নজরদারিতে আছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা। সকালে হলি আর্টিজান হামলার 8 বছরে গুলশানে নিহতের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তারা। দুপুরে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দেশের নিহতদের স্বজনহারা রাষ্ট্রদূত সহ কূটনৈতিকরাও। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় 8 বছর আগে এখানে নৃশংসভাবে হত্যা করা হয় 18 জন বিদেশি সহ 22 জনকে। জঙ্গি হামলায় সেই দিন নিহত হন 2 চৌকস পুলিশ সদস্য।
2016 সালের এই দিন রাত 9:20 গুলশানের হোলি আর্টিজান বেকারির লোমহর্ষক জঙ্গি হামলার ভয়ানক স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় নিহতর পরিবার ও পরিজনদের। বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজ করতে এসে সেদিন সেসব বিদেশি নিহত হন। তাদের স্মরণে শ্রদ্ধা জানাতে সকালে গুলশানের 79 নম্বর রোডের সেই স্থানে আসেন নিহত স্বজনসহ স্ব দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা। নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে বর্তমানে দেশের জঙ্গি অবস্থান নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে, কিন্তু আপনারা অবগত আছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনোই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনোই হবে না থেকে, এবং আরও অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এবং আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্য যে সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম হব। আর এই ঘটনায় 7 জঙ্গিকে 2019 সালে সন্ত্রাস বিরোধী আইনে আদালত মৃত্যুদণ্ড দণ্ডিত করলেও আসামিদের আপিলের প্রেক্ষিতে গত বছর আমৃত্যু কারাদণ্ডের রায় দেয় উচ্চ আদালত। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলার 8 বছর আজ। 2016 সালের রমজান মাসের শেষের দিকে গুলশানের রেস্তোরাঁয় 90 জেএমবির হামলায় প্রাণ যায় 17 বিদেশি সহ 22 জনের। দেশের ইতিহাসে কলঙ্কজনক হলি আর্টিজান ট্র্যাজেডি নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। 2016 সালের রমজান মাসের শেষ দিকে মানুষ যখন ঈদের আনন্দে আনন্দিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল, তখন বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়। 1 জুলাই রাতে তারাবির নামাজ বাদ দিয়ে পথভ্রষ্ট কতিপয় যুবক রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। সেখানে রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা 9 ইতালীয়, 7 জাপানি, 1 ভারতীয় ও 1 মার্কিন নাগরিককে হত্যা করে। নারকীয় এই ঘটনার পর অপারেশন থান্ডারবোল্ট সহ পরবর্তী সময় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সহ অনেক জঙ্গি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়। রাতভর জঙ্গিরা গুলি করে ও কুপিয়ে রেস্তোরাঁয় আসা গর্ভবতী নারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উন্নয়ন সহযোগী বিদেশি নাগরিকদের হত্যা করে। সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে পরদিন সকালে শেষ হয় 12 ঘন্টার শ্বাসরুদ্ধকর জিম্মি দশার। হলি আর্টিজান হামলার ঘটনায় গুলশান থানায় করা হামলার তদন্ত করে ঢাকার সিটিটিসি 21 জনের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থাটি। এর মধ্যে 5 জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়। অভিযানে নিহত হয় আরও 8 জন। আপনারা দেখেছেন যে দেশব্যাপী বিভিন্ন জায়গায় সিটিটিসি অভিযান পরিচালনা করেছে, তাদের আস্তানা শনাক্ত করেছে, সেই আস্তানা অভিযান পরিচালনা করেছে এবং পরবর্তীতে এই সংগঠনটি আমরা মনে করি সর্বশেষ আমাদের তথ্যের ভিত্তিতেই এই সংগঠনের সর্বশেষ আমির মাহাদি হাসান জনকে তুরস্কের পুলিশ গ্রেপ্তার করেছে। জীবিত বাকি 8 জনকে আসামি করে 2018 সালের 23 জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। 1 বছর পর মামলার রায়ে 8 আসামির 7 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে বেকসুর খালাস দেন আদালত। পরে 2023 সালের অক্টোবরে 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন হাইকোর্ট। ইলিয়াস কমল, মাই টিভি। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে সারা দেশে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা আগামী 5 দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরায় নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজ ভোর 6টা পর্যন্ত সর্বোচ্চ বান্দরবানে 109 মিলিমিটার ও ঢাকায় 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নড়াইল জেলায় গতরাতে বজ্রপাতে ৩ জন নিহত এবং 1 জন আহত হয়েছে। মধ্যরাতে সদর উপজেলার রামনগর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রতন মালো, মিল্টন রায় ও নন্দ ঢালি। পুলিশ জানায় মাঠের মধ্যে 4 জন ছিলেন, তারা শূকর চড়াতেন। গভীর রাতে বজ্রসহ বৃষ্টি হলে বজ্রপাতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। আহত 1 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। টানা 2 দফা বন্যা শেষে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও ভারতের মেঘালয়, আসামে ভারী বর্ষণের ফলে ইতোমধ্যে সিলেটে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও সুনামগঞ্জের জাদুকাটা নদীর পানি। সুরমা নদী সকাল 6টার মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। সকাল 9টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ শহর পয়েন্টে সুরমা নদী সকাল 9টা থেকে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জের শক্তিয়ার খালায় জাদুকাটা নদীর পানিও বেড়েছে। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে পানি বৃদ্ধির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মৃণাল, সিলেট বিভাগে বৃষ্টি ও পানি বৃদ্ধির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, আপনাকে ধন্যবাদ। পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টি অব্যাহত থাকায় কিন্তু সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি সুরমা নদীর পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আবহাওয়া পূর্বাভাসকে সত্যি করে কিন্তু রবিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে এবং সোমবার ভোর থেকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হওয়ায় সিলেটের যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ 39.6 মিলিমিটার এবং শুধুমাত্র আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 65 মিলিমিটার। এদিকে চেরাপুঞ্জিতেও গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 313 মিলিমিটার। তবে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে, সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, ডাউকি সহ সব নদ নদীর পানি কিন্তু রোববার সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পাচ্ছে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত শুধুমাত্র কুশিয়ারা নদীর পানি পেন্সুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপরে অবস্থান করলেও আজ সকালে সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে, হু হু করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সিলেটবাসীর মনে একটি আশঙ্কা দেখা দিয়েছে। 3য় দফা বন্যার পদধ্বনি কিন্তু সিলেটে শুনতে পাওয়া যাচ্ছে এবং সিলেটবাসী কিন্তু এতে আতঙ্কিত হয়ে পড়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধির সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে পানি বৃদ্ধির খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। যমুনা নদীর পানি কমা বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার চরাঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। কয়েকদিনের ব্যবধানে অন্তত 3 শতাধিক বসতভিটা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুরুতে পানি বাড়লেও এখন কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। একই সাথে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল খাসরাজ বাড়িতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। কয়েকদিনের ব্যবধানে ভাঙনে প্রায় 3 শতাধিক বসতভিটা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিতরা বলছেন, ভাঙনের ফলে বসতভিটা অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে পড়বে আশঙ্কা চলাঞ্চলবাসীর। গত 10 দিনে এই ভাঙনের কারণে সমস্ত কিছু ভেঙে গেছে। 200-300 ঘর নদীর বাড়িঘর তার নদীর গর্ভে চলে গেছে। বিপজ্জনক হয়ে গেছে আর কি। এটা থাকবে যে এরকম ধরনের কোনো আশা নাই, কিন্তু কিছুদিন পরে এগুলোও থাকবে না, এগুলোও চলে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চরাঞ্চলের ভাঙন রোধে কোনো প্রকল্প নেই। জরুরি প্রকল্প গ্রহণ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি এবং তাদের কাছে আমরা যে আমাদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়েছি। যদি সেটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় তাহলে আমরা কাজ করতে পারবো। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের।
SM হামিম, মাই টিভি। নামি দামি মোড়কে সুগন্ধি সাবান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে উচ্চ মূল্যে বিক্রি হতো রং ফর্সাকারী উপকরণ হিসেবে। ঢাকার কেরানীগঞ্জে অবৈধ কারখানায় বানানো এসব সাবান তৈরিতে নেই কোনো অনুমতি। এমনই একটি সাবান কারখানা সহ 5টি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে র্যাব 10। এ সময় 5টি প্রতিষ্ঠানগুলোকে 7 লাখ টাকা জরিমানা এবং একজনকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় তারা ভাড়া বাড়িতে গ্যাসের চুলায় ছোট সিলিন্ডারের হাড়ি, প্লাস্টিকের গামলা ও ড্রামে ক্ষতিকর রং আর বিভিন্ন কেমিক্যাল মেশানো খামির প্লাস্টিকের ট্রোতে শুকিয়ে বানানো ভেজাল সাবান দৃষ্টিনন্দন মোড়কে বিক্রি হতো বিউটি সোপ হিসেবে। ভালো নেই বরিশালের মুলাদি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ভাঙা ঘর, নষ্ট টিউবওয়েল ও পয় নিষ্কাশন নিয়ে চরম ভোগান্তিতে দিন যাপন করছেন তারা। নানা অসুবিধায় ঘর ছেড়েছেন অনেকে। তবে শিগগিরই সুষ্ঠু পরিবেশের পাশাপাশি কর্মস্থানের ব্যবস্থার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মুলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। নাতি নাতনি সহ 6 সদস্যের জন্য একটি মাত্র কক্ষ বরাদ্দ পেয়েছেন মুলাদি উপজেলার চর কালেখান ইউনিয়নের মৃধারহাট গ্রামের হেনা বেগম এবং মালিক সর্দার দম্পতি। স্থান সংকুলান না হলেও একই ঘরে বসবাস করে আসছেন শুরু থেকেই। একই অবস্থা অন্য বাসিন্দাদেরও। নষ্ট টিউবওয়েল, পয় নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হওয়ায় ভোগান্তির অন্ত নেই। উপজেলার 7টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন ধাপে 554টি ঘর নির্মাণ করা হয়। এর বেশিরভাগ ঘরে থাকছেন না গৃহহীন পরিবারগুলো। অনেক ঘরেই দেখা দিয়েছে ফাটল। অনেকে ঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যথায়। অনেক ঘর স্থানীয়রা দখল করে গরু ছাগল পালন করে আসছেন। না দিছে ঘরের দলিল, না দিচ্ছে আমাকে কোনো পানির না দিচ্ছে আমাকে কোনো খরচা, কোনো কিছু পাই না। আমরা মিটারটা পর্যন্ত পাই। আমাদের মাথার উপরে ছাদ আছে ঠিকই, কিন্তু যে কোনো সময় ওই ছাদটা আমাদের মাথার ওই ছাদের নিচে পড়াই আমরা মারা যাইতে পারি। আমরা গুসু গ্রামে থাই যে আমাকে কোনো খোঁজ খবর নেয় না। ঘর ভাঙ্গা পড়ে, ঘরে পানি পড়ে, বাথরুমের সমস্যা, পানি ওঠে, তারপরে ওই যে ঘরের দিকে পানি পড়ে। টিন পিডায় বালবাসা লয়ে থাকতে অসুবিধা, বাথরুম টাথরুম হাঁটিয়া ছিটিয়া রয়েছে, ঘরের ফুলের ভাঙ্গা চূড়া। টিন আছে কিন্তু পানি পড়ে, আবার মনে করেন জোয়ার বাড়ার পানি আসে, ছাগল গরু ফেলতে পারি না, অনেক কষ্ট হয় আমাকে। স্যার ঘরের মধ্যে ইসলা যায়, সব ভিজে জায়গা, ঘরের মধ্যে যা আছে খাতা বালিশ পরে লাস্টে মনে করেন পোলাপান লইয়া একখানে জড়ায় থাকতে হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে শিগগিরই আবাসনগুলো সুষ্ঠু পরিবেশের পাশাপাশি বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সবাই যেই পেশায় আছে সেই পেশাটা আলাদাভাবে জরিপ করে তার সেই পেশা সংক্রান্ত আমরা একটি প্রশিক্ষণের কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি। আমরা এইভাবে তাদের জীবনমান উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আশ্রয়নগুলোর সংকট দূর করতে দ্রুত প্রশাসন ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের। ইলিয়াস কমল, মাই টিভি। ভারতের সাথে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে একটি মহল দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সস্তা জনপ্রিয়তা পেতে মিথ্যা কৌশল অবলম্বন করছে বিরোধীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে দাম কমার পর 2 দফা বেড়েছে। এবার পঞ্চম দফায় জুলাইয়ের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেলে ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গত রোববার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 107 টাকা 75 পয়সা থেকে কমে হয়েছে 106 টাকা 75 পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আজ থেকে চালু হলো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি গোয়েন্দা পুলিশ ও র্যাবের। হোলি আর্টিজানে নারকীয় জঙ্গি হামলার 8 বছরে স্বজনদের শ্রদ্ধা নিবেদন।
মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি আগামী 5 দিন অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। নড়াইলে বজ্রপাতে 3 জনের মৃত্যু। আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে শুরু হয়েছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়েছে 3 শতাধিক বসতভিটা। এবং কেরানীগঞ্জে অবৈধ সাবান কারখানায় র্যাবের অভিযান। ক্ষতিকর রং মেশানো ভেজাল সাবান দৃষ্টিনন্দন মোড়কে বিক্রি হতো। বিউটি সোপ হিসেবে আটক 1। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।